আসসালামু আলাইকুম। বিশ্বের শ্রম বাজারে আমাদের অবস্থান দিনকে দিন যে কি পরিমাণ খারাপ হচ্ছে তার আরেকটা নমুনা হচ্ছে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন ৬১,০০০ বাংলাদেশি। দর্শক, ১০০-২০০ না, ৬১,০০০। এরকম সময় ৬১,০০০ বাংলাদেশি যে কারণেই হোক, যেভাবেই হোক, যত যুক্তি থাকুক না কেন, আপনি চিন্তা করেন এই ৬১,০০০ বাংলাদেশি তো এমন না যে দীর্ঘদিন থেকে ডক্টর ইউনূসের কাছে জনগণের যে চাওয়া ছিল, ডক্টর ইউনূস অবশেষে সে চাওয়ার মূল কথাগুলো বলা শুরু করেছেন। বলা বাহুল্য, ওনার উপরে সংকট তৈরি হওয়ার কারণেই উনি এতটা এখন আউটস্পোকেন হয়েছেন, যেটা নিয়ে আমরা কেউ কেউ কিছুটা সমালোচনা করি, কিন্তু তারপরও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গায় এসে ওনার এই কথাগুলোর খুব আলাদা মূল্য এবং গুরুত্ব আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক। আসসালামু আলাইকুম। বিশ্বের শ্রম বাজারে আমাদের অবস্থান দিনকে দিন যে পরিমাণ খারাপ হচ্ছে তার আরেকটা নমুনা হচ্ছে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন ৬১,০০০ বাংলাদেশি। দর্শক, ১০০-২০০ না, ৬১,০০০। এরকম সময় ৬১,০০০ বাংলাদেশি যে কারণেই হোক, যেভাবেই হোক, যত যুক্তি থাকুক না কেন, আপনি চিন্তা করেন এই ৬১,০০০ বাংলাদেশি তো এমন না যে তারা সেখানে বেড়াতে গিয়েছিল, তারা কাজ করতে গিয়েছিল। তারা যদি সেখানে কাজ করতে পারত, আর এই ৬১,০০০ মানুষ দেশে যদি টাকা পাঠাতো, এই অভাবের সময় তাদের পরিবার পরিজনগুলো বাঁচত, আর দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স আসতো। আজকে কি হচ্ছে দেখলেন, কয়দিন আগে বিমানবন্দরে হাজার হাজার মানুষ ভিড়, শেষ সময় তারা যেতে পারলো না। তার সংখ্যা ১৭,০০০ নাকি ৩০,০০০, এটার কোনো ঠিক নেই। এটা নিয়ে খুব জোর গলায় বলা হলো যে তদন্ত চলছে, দায়ীদের ছাড়া হবে না, মুক্ত মুখ কথাবার্তা শেষ। এখন শেষ, ওই চ্যাপ্টারটা শেষ। এখন ৬১,০০০ ফিরে আসলো, এবং আমি যা রিপোর্টে দেখলাম যে সব মিলিয়ে ১,০০,০০০ হবে, এবং আশেপাশের দেশ যতগুলো আসছে তার মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যায়। প্রশ্ন হলো, এরা অবৈধ হলো কিভাবে? তারা কি অবৈধভাবে গিয়েছিল? অবৈধভাবে গেল কিভাবে? আর সেখানে বৈধ হওয়ার পর তারা যদি অবৈধ হয়ে যায়, সেটাও বা কেমনে হলো? তারা, আমাদের দূতাবাস, আমাদের সরকার কেন এই অবৈধদেরকে বৈধ করে আজকে যদি তারা ব্যাপক ভিত্তিক মালয়েশিয়া সরকারের সাথে তৎপরতা চালাতো, তাহলে গত ১ বছর ২ বছরে বহু মানুষকে তারা বৈধ করতে পারত। সেই কূটনৈতিক তৎপরতা কি আমরা দেখলাম না। আমাদের এখানে যারা মালয়েশিয়া ডেস্ক নিয়ে বা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাজ করেন, তাদের একটাই লক্ষ্য, পাঠাও, টাকা নাও, ৪ লাখ ৫ লাখ টাকা করে টাকা নাও, আর কোনো রকমে পাঠাই দাও, যে কোনোভাবেই হোক। তারা মরুক বাঁচুক দেখার কোনো নেই। সেই প্রক্রিয়ায় আজকে শেষ। প্রায় ১৫-২০,০০০, ৩০,০০০ যেতে পারলো না, উল্টা এখন ৬১,০০০ আসলো, এবং আসার আপনি চিন্তা করেন একযোগে ৬১,০০০ চলে আসা, এটা কি সহজ কথা? এখন ১,০০০ মানুষ চলে আসাটাও তো দেশের জন্য খুব অশনি সংকেত। আমি বলবো যে এটা একটা বিপর্যয়। এই বিপর্যয়ের দায়, এটাও সত্য, কেউ নেবে না। কাদের উপর যাবে জানেন? ওই হতভাগ্য মানুষগুলো, দরিদ্র মানুষগুলো। দরিদ্র মানুষ আরও দরিদ্র থেকে দরিদ্র হবে, নিঃশেষ হয়ে যাবে। কিছুই তাদের পাশে কেউ থাকবে না, এবং তাদের কিছুই আর থাকবে না। এই হচ্ছে পরিস্থিতি। খবরে বলা হচ্ছে, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় দেশে ফিরলেন ৬১,০৫৪ জন অবৈধ বাংলাদেশি। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে চলতি মাসের ৯ জুন পর্যন্ত ৭০,৩৭৯ জন অবৈধ বাংলাদেশি নাম নিবন্ধন করেছে। অর্থাৎ তারা টিকে থাকতে পারবে না, তাদেরকে আসতেই হবে, না হলে জেল জরিমানার মুখে। এর মধ্যে ৯ জুন পর্যন্ত নিজ দেশে ফিরেছেন ৬১,০৫৪ জন। ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে
মানে 31শে ডিসেম্বরের মধ্যে যারা স্বেচ্ছায় মানে আসবে এরকম নিবন্ধন করার একটা সুযোগ দিয়েছিল মালয়েশিয়ার সরকার, সেই সুযোগটা তারা নিয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে আশেপাশে দেশ আছে, পাকিস্তান, ভারত, নেপাল, অল্প তাদের, বাংলাদেশের সিংহভাগ, এবং দেশব্যাপী এখন অভিযান চলছে। প্রতিদিন আটক হচ্ছে বাংলাদেশিরা, তার মধ্যে আবার ফিরে আসছে এই মানুষ। কি হবে আমাদের? আমি এর কোনো দেখি না, মানে শেষ দেখি না। বিপর্যয়ের কোন পর্যায়ে আমরা পৌঁছাবো এই শ্রম খাতের? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং গুরুত্ব আছে। ডক্টর ইউনূস রয়টার্সের সাথে কথা বলেছেন, একটা রিপোর্ট হয়েছে সেটা নিয়ে, মানব জমিন সেটা ট্রান্সলেশন পাবলিশ করেছেন, গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা জায়গায় একটু পড়তে চাই যে কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে বলছি। আমরা দেশে বসে শোরগোল করার, ডক্টর ইউনূসের শোরগোল করার মধ্যে আকাশ পাতাল বা তার চাইতেও বেশি ডিফারেন্স আছে। এবং যখন রয়টার্সের মতো পত্রিকায় তার এই কথাগুলো যায়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, বিশেষ করে তার উপরে যে টর্চার হচ্ছে, রিপিট, টর্চার হচ্ছে স্টেট মেশিনারি দিয়ে, সেটার প্রেক্ষাপটে এই কথাগুলোর নিশ্চিতভাবে খুব বড় ধরনের গুরুত্ব রয়েছে। ডক্টর ইউনূস বলছেন, হেডলাইন এরকম, বাংলাদেশে কোনো রাজনীতি নেই, একটি মাত্র দল আছে। তার বক্তব্যের জবাবে আইনমন্ত্রীও কথা বলেছেন, সেই ফালতু কথাগুলো, এদেশের সরকারের মন্ত্রীরা ফালতু কথা ছাড়া কোনো ভালো কথা বলেন এটা মনে করার কোনো কারণ নাই, তাই তাদের কথার সাথে ফালতু যোগ করা হয়তো রিডান্ডেন্ট। তারা কথা বলেছেন বললে আমাদের বুঝে নিতে হবে তারা ফালতু কথা বলছেন। যাই হোক, ডক্টর ইউনূস এখানে তার সম্পর্কে উনি কী কী করেছেন, তার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্পর্কে কথা বলে একটা জায়গায় এসে ডক্টর ইউনূস বলছেন, মানে পত্রিকা এভাবে লিখছে, গত সপ্তাহের, এগুলো আবারও বলছি, এটা রয়টার্সের রিপোর্ট, এটা মানব জমিন ট্রান্সলেট করেছে। গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজ অফিসে 83 বছর বয়সী ইউনূস বলেন, বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই, একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সব কিছু দখল করে, তারাই সব কিছু করে, নিজেদের তৈরি পথে নির্বাচনে যায়। তিনি আরও বলেন, তারা নিজেদের মানুষদের বিভিন্ন রূপে নির্বাচিত করে, সঠিক প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তবে তারা সবাই কিন্তু একই দলে। মানে এই যে মূল 2007-এর যে ডামি নির্বাচনের যে মূল আলাপ, সেই আলাপটা ডক্টর ইউনূস এবার সরাসরি মাঠে এনেছেন, সরাসরি বলেছেন, এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে এবং ডক্টর ইউনূসের মুখ দিয়ে সেই কথাটা বেরিয়েছে। সেটার গুরুত্বের কথা তো বললামই। আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, তিনি ইউনূসের মন্তব্যের সাথে একেবারেই একমত নন। তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, শুধু আমি একমত নয়, দেশের জনগণও দ্বিমত প্রকাশ করবে। তিনি আরও বলেন, এদেশের গণতন্ত্র পুরোপুরি কার্যকর। মানে আওয়ামী লীগ করে, মানে জনগণ বলতে মানে নন আওয়ামী লীগকে সরিয়ে রেখে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের হালুয়া রুটি খায়, এরকম মানুষও ইনফর্মালি, মানে আওয়ামী লীগ সহি যারা করেন, যারা হালুয়া রুটি খায়, তারা তো এই ধরনের দামি নির্বাচনের বিরুদ্ধে সবসময় আছেনই। যারা হালুয়া রুটি খায়, এমপি হয়েছেন, এটা সেটা হয়েছে, বিভিন্ন পদবিতে আছেন, তারাও এই নির্বাচনকে এন্ডোর্স করে না। এগুলো আমাদের জানা আছে, আমরা এই সমাজে বাস করি, এবং আওয়ামী লীগের লোকজনের সাথে এক ধরনের ইন্টারাকশন তো আমাদের থাকেই। এখানে তার যে ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে কথাবার্তা আছে, এবং ওই নির্বাচন নিয়েও এখানে বলা হয়েছে, সব ক্লিয়ারলি আছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ আছে তিনি সেটা বলছেন, 100টি বেশি মামলা, যিনি খুবই ঠুনকো বানানো গল্প বলে ডক্টর ইউনূস যে মামলাগুলো বলা হয়েছে সেগুলোকে উড়িয়ে দিয়েছেন, এই ধরনের একটা কথাবার্তা। কিন্তু যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, মানে এই রিপোর্টে বলা হচ্ছে, ডক্টর ইউনূসের সমর্থকরা বলছেন হাসিনা সরকার তাকে অসম্মান করতে চায়, কারণ তিনি একসময় নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের কথা ভেবেছিলেন। হাসিনা এই বিতর্ককে অস্বীকার করে ইউনূসকে 2011 সালে গরিবের রক্তচোষা বলে অভিহিত করেন। কোনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করলে সেটা কি অপরাধ? এমন প্রশ্ন রেখে ইউনূস বলেন, তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র 10 সপ্তাহ পরে একটি দল গঠনের ধারণা ত্যাগ করেছিলেন। ইউনূস বলেন, বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনরুজ্জীবিত করাটা কঠিন হবে, পুনরায় শুরু করা খুব বেদনাদায়ক হবে, কারণ আমরা এটিকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এখানে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে। এটা হলো মানে আমাদের যে প্রতিযোগিতামূলক বহুদলীয় গণতন্ত্র, সেটা প্রসঙ্গে তিনি বলছেন। তাহলে যে জায়গাটায় আসছি, মানে ডক্টর ইউনূসের উপরে যা ঘটুক বা আমাদের বিভিন্ন জায়গায়, আমরা বাংলাদেশের বর্তমান যাবতীয় সংকটকে টানতে 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 নিয়ে একটা জায়গায় আমরা আসলে স্থির হতে পারবো, নিশ্চিতভাবেই পারবো। সেটা হচ্ছে বাংলাদেশে একটা জনপ্রতিনিধিত্বহীন সরকারের অস্তিত্ব, মানুষের ভোট ছাড়া একটা সরকারের ক্ষমতায় থাকা।
নিশ্চিত কারো কারো কাছে কখনো কখনো মনে হতে পারে বেট ক্লিশে সব কিছু ওখানে কেন রিলেট করছি কারণ হলো প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত। ডক্টর ইউনূসের শুধুমাত্র উনি আগে কি চেয়েছেন সেটার মাসুলও শুধু না, তার প্রতিষ্ঠানের দিকে এখন চোখ পড়েছে সরকারের গুরুত্বপূর্ণ অলিগার্কদের, গ্রামীণ ফোনের দিকে, সেটা দখল করতে হবে। ক্যাশ কাউ যতগুলো আছে বিভিন্ন জায়গায়, যারা ভালো ভালো প্রফিটেবল বিজনেস, সেগুলো সব কবজা করো এবং খেয়ে ফেলো। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি, এবার ডক্টর ইউনূসের হাতে আছে এটা। আমরা অনেকেই বলতে এই আলাপটা আছে জনপরিসরে যে উনি যদি গ্রামীণ ফোন থেকেও সরে যান, খুব সহজে উনি সব ঝামেলা থেকে হয়তো অনেকটাই মুক্ত হয়ে যাবেন। আর সরকার হয়তো ধারণা করছে ডক্টর ইউনূস আদা কোনো প্রসেস, যখন আমেরিকা চাপ দিচ্ছিল কিছুর সাথে উনি আছেন কি নেই, সেই ধরনের একটা সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব ছিল। যাই হোক, আমাদের বটম লাইন যেটা, আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। আমরা মনে করি ডক্টর ইউনূস তার এই বক্তব্যগুলো ক্রমাগত বলতে থাকবেন, বলতে থাকবেন, এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যতটা বলবেন ততটা, বিশেষ করে এই নির্বাচনকে উনি যেভাবে সংজ্ঞায়িত করেছেন, যেটা আমরা করেছি, আমি জায়গাটা আবার একটু পড়তে চাই, খুবই চমৎকারভাবে বলেছেন। বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই, একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে, তারাই সবকিছু নিজেদের তৈরি পথে, নিজেদের তৈরি পথে নির্বাচনে যায়। তারপর তিনি আরও বলেন, তারা নিজেদের মানুষের বিভিন্ন রূপে নির্বাচিত করে, সঠিক প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তবে সবাই কিন্তু একই দলের। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে প্রহসনও বলা যাবে না এখন, আর এটা এর চেয়ে অনেক খারাপ কিছুতে পরিণত করেছে ক্ষমতাসীনরা। এবং ডক্টর ইউনূস এটা বলছেন, আমাদের মূল সংকটটাকে আইডেন্টিফাই করছেন। উনি এর আগের বার যখন কোর্টে গেছেন, এবার তো ইনফ্যাক্ট ওনার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এবার উনি দীর্ঘ সময় লোহার খাঁচার ভেতরে থেকেছেন, এবং এটাকেও আমরা খুবই হোল হার্টেডলি সমর্থন করি, কারণ ওনাকে বাইরে থাকতে বলা হয়েছিল, কিন্তু উনি ওনার সাথে যারা অভিযুক্ত তাদেরকে যেহেতু থাকতে হয়েছে, তিনি নিজেও সেখানে থেকেছেন। এটা একটা চমৎকার সিদ্ধান্ত। তো আগের বার যখন তিনি গিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে দেবদেবীর অভিশাপে ওনার এই অবস্থা হয়েছে। এটাও আসলে এই নির্বাচনী ব্যবস্থা না থাকে, দেবদেবীরা ক্ষমতাশাল থাকে এবং শাসকদের দেবদেবীর মতো ক্ষমতা হয়ে যায় যখন নির্বাচনী ব্যবস্থা থাকে না। সব কিছু নির্বাচনের সাথে রিলেটেড, এবং আমরাও মনে করি বাংলাদেশ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসার আগে আমরা রাষ্ট্রটাকে গণতান্ত্রিকভাবে গঠন করার পথই শুরু করতে পারবো না। মানে এটা ফ্যাক্ট যে আপনি একটা সহি নির্বাচন হলে, জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেই গণতন্ত্রের সব কিছু পরিপূর্ণ হয়ে যায়, নট নেসেসারিলি। কিন্তু আমরা এটা বলতে চাই, ওটা ছাড়া, ওটাই প্রধান ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশন ছাড়া কোনো কিছুই আসলে করা সম্ভব না। সুতরাং আমরা চাই ডক্টর ইউনূস, উনি তো চুপ থেকে পারেননি, উনি ডয়চে ভেলেকে সাক্ষাৎকারে বলেছিলেন, আই রোট আ কলাম অন দ্যাট, দেখিয়েছি একদিন আপনাদেরকে, উনি চেয়েছিলেন চুপ থেকে হয়তো এগুলো এড়ানো যাবে, এড়ানো যেহেতু যায় নাই, উনি চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেনই, উনি এবার অন্তত এই লড়াইটা করুন, দেরিতে হলেও। জনগণ তার অতীতে উনি বলেননি বলে যে অভিযোগ ছিল, আমরা বিশ্বাস করি তিনি যদি এখন যথেষ্ট তৎপর হতে পারেন, মানুষ সেটা ভুলে যাবে এবং নিশ্চিতভাবে তার পাশে থাকবে।